যাকে উদ্দেশ্য করে উৎসর্গ করা হয়েছে প্রফেসর কালাম মাহমুদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। তো স্যার একটু ব্যস্ততার কারণে আমরা শেষের দিকে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমরা স্যারকে এখনই কিছু বলার জন্য অনুরোধ করছি। এই সন্ধ্যা বলা যায় অপরাহ্ন সন্ধ্যা এসে যাচ্ছে। এই ধরনের একটি মহৎ অনুষ্ঠানে আমি আকস্মিকভাবে উপস্থিত হয়েছি। তো এই ধরনের যে নরসিংদীতে পাঠ চক্রের ব্যবস্থা আছে এবং সেটি প্রগতি ব্যাপক সংগ্রহ করে থাকে আমার ছিল না। তো এসে খুব ভালো লেগেছে। অনেকেই গঠনমূলক আলোচনা করেছেন। কবি মহসিন খন্দকারের ব্যথার এবং অনুবাদ এই কাব্যগ্রন্থের। কবি মহসিন খন্দকার আমার একজন প্রিয় কবি। আঞ্চলিক ভাষার ছড়াকার কবি হিসেবে সে সমধিক প্রসিদ্ধ পরিচিত। আমি তার সেই ছড়াগুলো পড়ি, কিন্তু সে যে প্রকৃত অর্থে একজন দক্ষ বোদ্ধা কাব্য জগতের কবিতা লেখার ক্ষেত্রে, এটি আমরা অনেকেই জানি না, কিন্তু আমি জানি। তার বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আঞ্চলিক কবিতার ক্ষেত্রে তার জুড়ি বেশি। আমি মনে করি আধুনিক কাব্যক্ষেত্রে বাংলা সাহিত্যের বাংলাদেশে তার যে হাত, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে শব্দ প্রক্ষেপণ, তার যে সিম্বলিক ইউজ অফ আইডিয়াস, অ্যালেগরি, মেটাফর, অ্যালিটারেশন, শব্দের বিচিত্র প্রয়োগ, শব্দ বিন্যাসের যে নির্বাচন, শব্দ বুনন, একটি অনুভূতিকে কালেক্ট করে অন্তর থেকে, চিন্তা থেকে, চেতনা থেকে সেটি শব্দের বুননের মধ্য দিয়ে পাঠকের জন্য প্রক্ষেপ করা অসাধারণ অসাধারণ কাব্যকীর্তি এই মহসিন খন্দকারের। আমি কলকাতা থেকে কালকে ফিরেছি। আজকে আমি এসেছি শুধুমাত্র এই কাব্যের আলোচনা শোনার জন্য। আমি দুপুরে এসেছি নরসিংদীতে, ওখানে আমার কাজ ছিল। তো এই গ্রন্থটি আমাকে উৎসর্গ করা হয়েছে এবং আরেকজন আমার সঙ্গে রয়েছেন, ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান। আমার মতো একজন তুচ্ছ অক্ষম একজন ব্যক্তিকে তার বিরাট সৃষ্টি কীর্তিকে করেছে, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাব্যগ্রন্থের নামকরণ কেন করা হয়েছে, কবির চিন্তার সঙ্গে সাংঘিকৃত আমি হতে পারবো কিনা আমি জানি না, তবে আমার মনে হয়েছে যে ব্যথার তো অনেক রূপ, অনেক রং। এক এক ভাষায় ব্যথাকে আমরা প্রকাশ করি। সে চেয়েছে বাঙালি কবি হিসেবে বাংলা ভাষায় এই ব্যথা রূপকে, প্রেমের অনুভবকে এই কাব্যের পংক্তিতে শব্দমালায় প্রকাশ করতে। এই কারণেই ব্যথার রূপকে যেহেতু তিনি বাংলায় বাংলা শব্দে রূপ দিচ্ছেন, এর জন্য তিনি এই অনুবাদের এই শব্দটিকে গ্রহণ করে ব্যথার বঙ্গানুবাদ এই নামকরণ করেছেন। আমি মনে করি এটি একটি ব্যতিক্রমী চিন্তা এবং নামকরণটি একটু ভিন্ন ধরনের। তাকে আমি অসার্থক বলি না। এই কাব্যগ্রন্থে কবিতা রয়েছে ৭১ বা ৭২টি, আমি বলেছিলাম বোধহয় ৭২টি কবিতা, যাও আমার ভুল হতে পারে। এই কাব্যের কবিতার যে শ্রেণী বা বিষয়, মূলত প্রেম, প্রেমের নানা রূপ, প্রেমের বিরহবোধ, প্রেমের মিলন, নানা কিছু। এবং যে শব্দ আমি পাচ্ছি এই কবিতার, নানা কবিতার পংক্তিমালায়, আমার কাছে তার শব্দ প্রয়োগের যে দক্ষতা, শব্দ প্রয়োগের যে নৈপুণ্য, শব্দ নির্বাচনের যে ক্ষমতা আমাকে বিস্মিত করেছে। আমি যদি এখন আলোচনা করি ১ ঘন্টা লাগবে কোন কোন শব্দগুলো কিভাবে তিনি প্রয়োগ করেছেন। একজন সমালোচক বলেছেন যে রূপকের ব্যবহার, আসলে রূপকের যেটি অ্যালিগরি, এখানে রূপকের ব্যবহার নেই বললেই চলে। এখানে ব্যবহার হয়েছে সিম্বল, প্রতীক, সংকেতের ব্যবহার। একেবারে কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কবি তো এখানে উপস্থিত রয়েছেন।
অ্যালিগরিতে একটি কাহিনী বা আখ্যান থাকে, সেটি একটি কথার পেছনে আরেকটি বিষয়কে উপস্থাপন করা হয়। তো এখানে দেখা যায় যে উপমা তিনি বেঁচেছেন অসাধারণভাবে, এবং সেই উপমাগুলো প্রকৃতি থেকে, জীবন থেকে তিনি গ্রহণ করেছেন। সে পর্যায়ে আমরা বলেছি তিনি সংকেতের বা প্রতীকের অনুষঙ্গী করে এই উপমাগুলো তিনি কালেক্ট করেছেন, এবং নতুন নতুন শব্দ, অসাধারণ সব শব্দ যেটি সে নিজে যোজনা করেছে, নিজে আবিষ্কার করে। এই ধরনের অনেক শব্দমালা কাব্যের আদ্যন্ত আমরা পাচ্ছি, যেটি আমার বাংলা কাব্যের ধারায় সংযোজন, অভিনব সংযোজন আমি মনে করি। তো এই যে আমি যেটা বলেছি প্রতীক এবং এলিটারেশন, এলিটারেশন হচ্ছে অনুপ্রাস। একটি শব্দের যে ধ্বনিমালা, ধ্বনির অনুকরণ করে সমশ্রেণীর সমজাতের আরেকটি ধ্বনির যে বিন্যাস পরপর, যেটি কানে একটি মধুর অবস্থা সৃষ্টি করে, তাকে আমরা বলি এলিটারেশন। এখানে সে সেই এলিটারেশনের চমৎকার চমৎকার ব্যবহার এখানে করেছে। এখানে আলোর একটু স্বল্পতা, তা না হলে আমি একটু কিছু উদাহরণ আমি দিতে পারতাম। বানানের ভুলের বিষয়টি যথেষ্ট কম, কিছু কিছু বানানে একটু সমস্যা রয়েছে আমি মনে করি, কিন্তু মোটামুটিভাবে গ্রন্থের যে বাধাই, গ্রন্থের যে শব্দ প্রয়োগ, বানান, ব্যাকরণগত বিষয়, প্রতীকের ব্যবহার, সবকিছু মিলিয়ে আমি মনে করি একটি সার্থক কাব্যগ্রন্থ ব্যথার বঙ্গানুবাদ। এখানে একটি কবিতার অনুসরণেই এই কাব্যের নামকরণ করা হয়েছে ব্যথার বঙ্গানুবাদ। এই কবিতার ভেতরে তিনি ভালোবাসার বঙ্গানুবাদ এই শব্দ প্রয়োগ করেছেন। এটি হয়তো 3-4 বার প্রয়োগ করেছে, কিন্তু এটি যে একেবারে বিরক্তিকর হয়েছে তা মনে করি না। কারণ সৌন্দর্য সৃষ্টির জন্য অনেক সময় শব্দ, একই নাম বারংবার ব্যবহারে সৌন্দর্য সৃষ্টি হয়, আমরা লক্ষ্য করেছি। কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ, এই যে উদাহরণটা কতবার কবে এসেছে। বুকে বুকে শুধু বাজাই বিনা বেদনার বিনা পানি, কতবার বড় শব্দ এসেছে নাকি? তো এখানে এই শব্দ বারবার আসার জন্যই তো সুন্দর হয়েছে। এবং আমরা জীবন দাসকে আমরা জানি যে পরাবাস্তবতার কবি। জীবন দাস বেশি করে তিনি শব্দানুপ্রাস ব্যবহার না করে তিনি ব্যবহার করেছেন মেটাফর, উপমা। তিনি বলেছেন যে উপমাই কবিতা। এখানে আমার ছাত্র সোহাগ আছে, আমরা তো সেগুলো জীবন দাসের পরাবাস্তব বাদের বিষয় বা তার যে কাব্যের অলঙ্কর বা শব্দরীতি, শিল্পরীতি, সেগুলো আমরা আলোচনা করেছি। তিনি পরাবাস্তবতার কবি এবং সেখানে তিনি উপমা এবং উৎপ্রেক্ষার অসাধারণ প্রয়োগ করেছেন। ওই যে আমাদের এক আলোচক বলেছেন বর্ণদাসের কবিতা, পাখির ডিড়ির মতো চুপ করে নাচলের বর্ণদাসের। তো এই যে পাখির ডিড়, এটি একটি উপমা, এটি একটি মেটাফর। এই ধরনের অসাধারণ অসাধারণ হাজার উপমার ব্যবহার আমরা জীবন দাসের কাব্যে, বিশেষ করে বর্ণদাসের এবং অন্যান্য কাব্যে আমরা পাচ্ছি। তো আমাদের কবি মহসিন খন্দকার, আমি বলবো এই কাব্যটি না পড়ে বলা হয়েছে সহজভাবে এখানে বাক্য শব্দ প্রয়োগ করা হয়েছে না, অত্যন্ত কঠিন। এবং আমি মনে করি যে অনুভূতির গভীরতম ভেতর থেকে, অনুভূতির অত্যন্ত গভীর থেকে তার শব্দগুলোকে সে চয়ন করে ব্যবহার করেছে। আমি মনে করি সাধারণ পাঠক এই কাব্যের আলোচনা বা এই কাব্যের যে ভেতরে যে রস বোধ, সেটি অনুভব সেটি চয়ন বা সংগ্রহ করতে পারবে। আমি যতটুকু কবিতা পড়েছি, আমি আদ্যন্ত তার এই কাব্য পড়েছি। এই কাব্যের এক একটি কবিতা আমার কাছে খুব শক্ত মনে হয়েছে, এবং তার ভেতরের প্রকৃত বক্তব্য কি, রস কি, সেটি উদ্ধার করতে আমাকে যথেষ্ট চিন্তা করতে হয়েছে। এই কাব্যের মধ্যে দুটো কবিতা আমরা লক্ষ্য করেছি আঞ্চলিক ভাষায় সে কবিতার যে অবয়ব সেটি সে গঠন করেছে। একটি হলো আইবানা, আইতানা, আরেকটি হলো যেটি উল্লেখ করা হয়েছিল তেরসাইল্লা বয়স। কিন্তু যদিও আঞ্চলিক ভাষায় রচিত, কিন্তু এর ভেতরের যে বক্তব্য সেটি অতি চমৎকার, সেটা আপনারা বললেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি কিছু শব্দের প্রসঙ্গ এখানে উল্লেখ করি, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমার সময় তো বেশি নেই, আমি তো চলে যেতে চেয়েছিলাম।
কেউ একজন রোদ ভেজে খায়, প্রায়শ পোড়া গন্ধ আসে। পার্সোনিফিকেশন, অবচেতন বস্তুকে প্রাণ দিয়ে সচেতন করা। দিস ইজ পার্সোনিফিকেশন। কেউ কি রোদ ভেজে খেতে পারে? এটি অনুভব, যা অনুভবের কাছে সত্য তাই কবিতা। কবিতা শুধু শব্দের পাহাড় নয়, একটি শব্দকে বিচিত্র অনুভবে প্রকাশ করে, এবং যা প্রকাশ না করে প্রকাশ করা যায় সেটি সর্বোত্তম। কবি শিলার বলেছে, a great poet is known by himself for his honest. একজন কবি কি প্রকাশ না করেও প্রকাশ করতে পারলো, সেটাই হলো তার কৃতিত্ব। আমি প্রকাশ করলেই যে সেটি একটি সার্থক কবিতা হবে এমন কথা নেই। আজানের জন্য আমি একটু থেমে যাচ্ছি। এখানে দেখুন, ঢেউ ডালিম এবং তারপরে বিলকিসের বেড়াল নিয়ে আসে একটি দুহিতা দ্বীপের দোতনা, আর পালক পালক খেলার তৈরি ছবি। অসাধারণ শব্দ প্রয়োগ। এই যে দুহিতা দ্বীপের দোতনা, দুহিতা দ্বীপের দোতনা, এলিটারেশন। আমি কবিকে ধন্যবাদ দিচ্ছি যে এই যে এখানে একটা চমৎকার এলিটারেশন এবং এখানে সিম্বলিক ইউজ অফ আইডিয়াস, এখানে তিনি সেটা এখানে করতে পেরেছেন। বৃষ্টির পর রংধনু উঠে আর কান্নার পর চোখ, অসাধারণ সিমিলারিটি। সিমিলারিটি যদি না থাকে তাহলে কবির পক্ষে কাব্য রচনা করা সম্ভব নয়। তো সেই দক্ষ কবি তিনি সিমিলারিটি বা সাদৃশ্য অনুভবের যে যোজনা সেটি তিনি এখানে করেছেন। কবিতার আদ্যন্তে সেটি আছে। আপনারা যদি এই কবিতাটি পড়েন, কথোপকথন, আমি মনে করি সারা কাব্যের মধ্যে এটি একটি অনন্য কবিতা, যেখানে সংলাপের ভঙ্গিতে একটি নাটকীয়তার মধ্য দিয়ে প্রেমের আদান প্রদানের একটি চিত্র তিনি এখানে অঙ্কন করেছেন। কবি এখানে সামনে বসে আছে। আমার কাছে এটি যদি সময় থাকতো আমি পড়ে নিতে পারতাম, যে পারস্পরিক সংলাপের মধ্য দিয়ে নাটকীয় ভঙ্গিতে সংলাপের মাধ্যমে অনুভূতিকে ছড়িয়ে দেওয়া বা বিতরণ করা, এটি তিনি এখানে করেছেন। আমাকে সরানো এত সহজ নয়, একটু অসাধারণ কবিতা আমার কাছে সেরকম লেগেছে আর কি। আমি আপনাদের সকলকে পড়তে বলবো। আমি একটু দাঁড়াতে চাই, এখন দাঁড়িয়েছি, এখন আমি তো না বলে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমি তো এই জগতের একজন সাধারণ মানুষ, পাঠক, কাজে আমাকে বলতে হচ্ছে। এই যে আমাকে সরানো অত সহজ নয়, সে অনেকগুলো উপমা দিয়ে নদী ভাট নেয়, আমি নিই না, ম্যাঘ সরে যায়, আমি সরি না। প্রত্যয়, তার যে প্রত্যয়, এই যে তার চিন্তা এবং তার অধিকারের যে একপ্রখা সিদ্ধান্ত, এটি অনন্য করেছে। এবং শেষে বলেছে, বহুমূত্র যেমন একজন রোগীর জীবন থেকে সরে না, আমি সেই বহুমূত্রের মতো লেগে থাকি। আমার কাছে তো অনন্য, মানে অসাধারণ মনে হয়েছে। আমাদের যে আধুনিক জীবনের একটি বিষয়, বহুমূত্র রোগীরা কখনোই মুক্তি পায় না, এটি সত্য। এবং সেই বহুমূত্র রোগকে টেনে এনে তার অবস্থানকে স্পষ্ট করেছে আমাদের কাছে। ধন্যবাদ কবি, আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। এই যে আরেকটি অনুভব, আষাঢ়ে ঝুলে থাকা একটু চুম্বন চমক পেলেই আমি চলে যাব। দুটি সাদা নদী বসে আছে দুধ বাজারে, চোরা গলির ভেতর দেখা করার কথা আমাদের, বসে আছে বুক ভাঙা বিকেল। এই যে বুক ভাঙা বিকেল, আমি এরকম শব্দ আর পাই বাংলা কবিতায়। আপনারা পেয়েছেন কিনা জানি না, এটি মহসিন খন্দকারের একটি আবিষ্কার আমি বলতে চাই। মেঘনা ঘাটের ডিগির মতো এখনো পরিত্যক্ত হয়নি পাল, জল কাটার জৈবিক জিজ্ঞাসা আর ভেরিল স্ফূর্তিতে গ্রীবা তোলে ক্ষুধার্ত খরগোশ। তীক্ষ্ণ ধান পাতা দারুণ গেঁথে নেয় শিশিরের শরীর। অসাধারণ। একেবারে আমার মনে হয়েছে যে এখানে জীবনানন্দ দাশের
একজন যোগ্য উত্তরসূরি মহসিন খন্দকার। জীবন দাস এইভাবেই শব্দ প্রয়োগ করতেন, এখনো ফুরিয়ে যায়নি। এই কবিতাটি আপনাদের পড়বার জন্য বলবো। এই যে শিশিরের শরীর, এই শিশিরা শরীর, ভোরের রোজেরও শিশুর গাল, জীবন দাসের কবিতা। শিশুর তুলতুলে গালের মতো ভোরের রোদ এবং কাচের কুচির মতো জমে থাকা সকালের শিশির, উপমা, মেটাফর। এরকম মেটাফর মহসিন খন্দকার তার এই কাব্যে শুরু থেকে শেষ পর্যন্ত নানাভাবে সংগ্রহ করে কিন্তু আমাদের উপহার দিয়েছে। আমি বলবো যে আমরা কাব্যের বোদ্ধা না হয়ে, কাব্যরীতি না জেনে, শিল্পের যে ভেতরের যে প্রযুক্তি প্রকৌশল, শিল্পের ভেতরের যে একজন কবি যে কাজগুলো করেন, তিনি যে চিকিৎসা বা শল্য চিকিৎসক হিসেবে শব্দের যে কাজগুলো করেন, সেগুলো না জেনে বলা যায় যে যাকে আমরা বলি শিল্পতত্ত্ব বা রসতত্ত্ব বা রূপতত্ত্ব, সেগুলো না জেনে যারা কাব্যের সমালোচনা করতে আসেন, আমি বলবো দয়া করে এই ধরনের সমালোচনা করতে এসে আপনারা কবির সৃষ্টিকে বিনাশ করবেন না। কবির সৃষ্টিকে যোগ্য সম্মান দিয়ে যোগ্য মূল্য তাকে সেভাবে দিতে হবে। যেখানে ত্রুটি আছে সঠিকভাবে সেই ত্রুটিগুলো শনাক্ত করতে হবে। তা না হলে তো আমি ওই যে আমি এখন বাংলার কবিতা পড়ি, আমাকে যদি বলা হয় যে আপনি এই রোগীর চোখ আপনি অপারেশন করেন, তাহলে ফলটা কি হবে বোঝাই যাচ্ছে। তো সেটা আমার মনে হয় যে ঠিক হবে না। কাজেই আমরা জেনে শুনে কাব্য সমালোচনা করব। দুহের ভিত্তে ভাড়া বানে ধর হইরা দুপুর, তোমারে কইছিলাম গাঙ্গে যাইও না, হুদাহুদি ঢেউ দিছ। এই যে আঞ্চলিক ভাষায়, কিন্তু কাব্যের চেতনা এবং অনুভব অনেক গভীর, অনেক গভীর। তো আমি আর সমালোচনা করতে চাচ্ছি না, অনেক কথা বলা যাবে, আপনারা অনেকে কথা বলবেন। ব্যথার বঙ্গানুবাদ এই কবিতা অনুসরণে এই কাব্যের নামকরণ করা হয়েছে, যদিও ব্যথা এই কাব্যের আদ্যন্ত আগাগোড়াই রয়েছে। এখানে বিরহের কথা আছে, মিলনের কথা আছে, মিলনের অনুভব আছে। প্রকৃতির সঙ্গে সাংঘিকৃত বিভিন্ন উপমা, প্রেমকে নানাভাবে তিনি প্রকৃতির সঙ্গে, জীবনের সঙ্গে সাংঘিকৃত করে তিনি এই কাব্যের ভেতরে ছোট ছোট কবিতাগুলো সাজিয়েছেন। একটি কবিতা পড়েও বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমি বলতে চাই, আমরা চিনতে পারিনি মহসিন খন্দকারকে, যদিও সে একটি সাধারণ প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু আমি এই কাব্য পড়ে বুঝেছি যে তার হাত কত শক্ত। আমি বুঝতে পারি, কারণ এই অঙ্গনে আমরা কাজ করি। আমি বলবো এই কাব্যের কবিতা তারাই সমালোচনা করতে পারবে যারা একজন বোদ্ধা, একজন সফল কবি, যিনি কাব্যরীতি কবিতার জগৎ সম্পর্কে জানেন এবং শব্দ প্রয়োগের বিভিন্ন বিন্যাস জানেন। কলেজ বলেছে কবিতাকে বলেছে বেস্ট ওয়ার্ডস ইন বেস্ট অর্ডার। সেই শব্দ চয়ন, সেই শব্দ প্রক্ষেপণ, শব্দ বুনন, অনুভূতির আলোকে সেগুলি উপস্থাপন, সঙ্গে অলঙ্করণের সংযোজন, নানা কিছু মিলিয়ে সমাজ প্রেক্ষিত সবকিছু মিলিয়েই তো কবিতা। তো মহসিন খন্দকার সেটি করেছে। আমি তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাকে এই কাব্যের এই অসাধারণ সৃষ্টি, শব্দমালা, তার পঙ্ক্তিমালা, সে আমার মতো তুচ্ছ লোককে এখানে সে উৎসর্গ করেছে। ক্ষুধার্ত আগুনের চোখে এই কবিতাটি পড়বেন এবং শালিক মেয়ে, অসাধারণ লেগেছে শালিক মেয়ে এই কবিতাটি আমার কাছে। কুয়াশা পান করা মেয়েটি আমার জন্য শরৎ নিয়ে এসেছে। কুয়াশা পান করা, আমরা কি কুয়াশা পান করি নাকি? সেই শালিক মেয়েটি কুয়াশা পান করে তারপরে সে শরৎ নিয়ে এসেছে কবির জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি অনেক কথা বলতে পারতাম। এই নামকরণ, কবির যে কাব্য প্রকরণ, কবির বাধাই এই কাব্যের, কবির ভাষা, সার্বিক কিছু মিলিয়ে সার্বিকতার বিচারে একটি অনুপম, একটি সর্বদিক থেকে সর্বকলায় সার্থক একটি কাব্যগ্রন্থ ব্যথার বঙ্গানুবাদ। আমি সকলের পক্ষ থেকে কবিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে তার হাত থেকে আমরা আরো শক্ত, আরো সুন্দর, সুন্দর, আরো সফল কাব্য প্রত্যাশা করি। এবং আজকে প্রগতি লেখক সংঘ
এই যে কবির এই কাব্যটি আলোচনা করবার জন্য সবাই এসেছেন, আপনারা যদিও সংখ্যায় কম, কিন্তু আপনারা উপস্থিত যারা আছে সবাই আলোকিত, সবাই বোদ্ধা, সবাই কবিতার জগতের মানুষ, সবাই সাহিত্য জগতের মানুষ। এখানে বেশি লোক আসবার সুযোগ নেই, কারণ যারা এ বিষয়ে জানে না তারা এসে কি করবে এখানে। এই যে যারা সৃষ্টি করে স্রষ্টা, তারা এখানে এসছে। আপনাদের আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি নিজে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি খুবই গর্বিত। আমি প্রবীণ, আপনারা সবাই নবীন, আপনাদের বয়স তো অনেক কম। যদিও নবীন কে প্রবীণ এটা বয়সের বিষয় নয়, নজরুল বলেছে যৌবনের গানে। হ্যাঁ, আপনারা জানেন যে বয়স দিয়ে কখনো কি করা যায় না, যৌবনকে নির্ণয় করা যায়। আমি মানসিকভাবে অবশ্যই আপনাদের সঙ্গে, যদিও আমার এখন কি বলে আমার পরিত কেশ, আমার পরিত শত্রু, আমার হয়তো সেই কায়িক অবস্থাটা এখন ভেঙে পড়েছে, আগের মতো নেই, কিন্তু একসময় তো এই যৌবনের স্তর পেরিয়ে এসছে। আপনারা দেশের জন্য কিছু করেন, চারদিকে যেখানে বলে বারুদ গন্ধ, যুদ্ধ শুরু হয়েছে আমার দেশে, নানা সংকট, নানা কিছু। এই এমনি একটি সংকটকালীন অবস্থায় আপনারা একটি কাব্যের আলোচনার আয়োজন করেছেন। এই কি বলা যায় প্রগতি লেখক সংঘ, এইখানে নবধারা, এই আপনাদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি খুব খুশি হয়েছি যে আপনারা এমন একটা আয়োজন করেছেন, আরো আয়োজন করুন। আমি আমন্ত্রণ পেলে আপনাদের সঙ্গে থেকে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে সকলের এই সাহিত্যাঙ্গনে সকলের সার্থকতার সাফল্য প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ পর্যন্ত